প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রম আশা করি খুব উপভোগ করছো এবং যার যার বাসায় থেকে নিরাপদে অবস্থান করে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমার পরিচয় আমি গতদিন তোমাদের দিয়েছি। আমার আজকের যে বিষয়টা সেটা হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতি সম্পর্কে আমি বলবো এবং এই ত্রিকোণমিতি সম্পর্কে যেটা দেখাবো সেটা দেখানোর পরে আমরা পরবর্তী ক্লাসে ত্রিকোণমিতির সপ্তম অধ্যায় থেকে আমরা ক্লাসটা রানিং করব। গতদিন তোমাদের ত্রিকোণমিতির বিষয়ে আমি অল্প বিস্তর কিছু বলেছি। সেটা কী ছিল? 6টা ত্রিকোণমিতিক অনুপাত দেখিয়েছিলাম: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা অ্যান্ড কোসেক থিটা। আমি আজকে একটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে সাইন থিটা। সাইনটা কীভাবে আসলো, কোথায় থেকে আসলো? সেই সাইনটা কিন্তু আমরা গতদিনে এইভাবে দেখেছি যে ABC একটা সমকোণী ত্রিভুজ ছিল। বি কোণটাকে যদি থিটা কোণ ধরি তাহলে AC ছিল লম্ব, BC ভূমি আর AB অতিভুজ। সেই ক্ষেত্রে লম্ববায় অতিভুজকে আমরা থিটা কোণের সাইন অনুপাত সংজ্ঞায়িত করেছি, তাকে সংক্ষেপে লিখেছি সাইন থিটা। কিন্তু এই সাইন শব্দটি কিভাবে আসছে? আমরা যদি এরকম এক একক ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্ত ABC ডি বিন্দুতে ABC সমদ্বিখণ্ডিত হয়। এর কেন্দ্র সি, টি, এটা পি। খেয়াল করো, এই এক একক ব্যাসার্ধ মানে কি? CA, CB আর CB সমান 1। আমরা AB এর উপর যখন সি বিন্দু থেকে লম্ব অঙ্কন করছি CB, তখন ডিটা কি হচ্ছে? AB এর কে সমদ্বিখণ্ডিত করছে। আর AB কে সমদ্বিখণ্ডিত করলে আমরা AB কিংবা BD কে কি বলছি? অর্ধজ্যা। সেই ক্ষেত্রে এখানে যদি আমরা লিখি, এটাকে যদি থিটা কোণ ধরি বা এক্স কোণ, এক্স রেডিয়ান কোণ, তাহলে BDটা কি হবে? লম্ব হবে। CDটা ভূমি। তাহলে এইখানে ত্রিভুজ CBD, এটা কি ত্রিভুজ? সমকোণী। আর সমকোণী হওয়ার ফলে এই জায়গায় BD বাই CB লম্ব বাই অতিভুজ। তার মানে আমরা কিন্তু আগে বলেছি যে সাইন থিটাকে কি দিয়ে সংজ্ঞায়িত করেছি? লম্ব বাই অতিভুজ। সেই লম্ব বাই অতিভুজ এখানে কি আসছে? এটা যদি ভূমি হয় তাহলে লম্ব বাই অতিভুজ, লম্বটা কত? BD আর CB সমান কত ধরেছি? 1 CB। এখন এই BD এইটা সমান কত হচ্ছে? অর্ধজ্যা। এই অর্ধজ্যাকে ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট
এই অর্ধ জ্যাকে অর্ধ জ্যা নামকরণ করলেন কার কার অনুপাত? লম্ব বাই অতিভুজকে। লম্ব বাই অতিভুজকে ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট অর্ধ জ্যা নামে ডাকলেন। কখনো কখনো অর্ধ জ্যাকে জ্যা অর্ধ নামেও ডাকতেন। এই অর্ধ জ্যা বা জ্যা অর্ধকে যখন আরবীয় বিজ্ঞানীরা এর নামকরণ করলেন অর্ধ জ্যা, এটা আরবি শব্দ জি ব্যাগ, আরবি শব্দ জি ব্যাগ, আরবি শব্দ যখন এটা গ্রিক বিজ্ঞানীরা এটাকে জি ব্যা আরবি শব্দ, এটাকে যখন তারা পুস্তকে বা বইতে লিপিবদ্ধ করলেন তখন লেখা হলো শুধু জ ব, মানে জের জবর পেশ ছাড়া যখন লিপিবদ্ধ করা হলো তখন এটার নাম হলো জ ব। এইটাকে পরবর্তীতে গ্রিক বিজ্ঞানীরা এটাকে বিশ্লেষণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে এর আগে পরে জের জবর পেশ লাগানোর ফলে একটা শব্দ পেল, সেটা হচ্ছে জাই। এর বাংলা অর্থ হচ্ছে গর্ত। এই গর্ত থেকে গর্ত কি? গর্তটা আসছে হচ্ছে গহ্বর। গহ্বর তার মানে নাকের এই নাকের প্রদাহে যদি নাকের এই চারপাশে ব্লাঙ্ক স্পেসে যদি প্রদাহ হয় মানে ব্যথা হয় তাহলে আমরা বলে থাকি সাইনাস প্রবলেম, সাইনোসাইটিস একটা প্রবলেম বলি। আর এই সাইনাস প্রবলেমের কারণে এই গহ্বর ব্লাঙ্ক স্পেস, এই গহ্বরকে বলে সাইনাস প্রবলেম। এই সাইনাস থেকে একে নামকরণ করা হলো সাইন থিটা। তার মানে এটা কিন্তু বিকৃত একটা শব্দ। প্রথমে অর্ধ জ্যা আর্যভট্ট অর্ধ জ্যাকে এই এক্স কোণের সাথে, এটা এক্স কোণের সাথে দুইটা রেশিও লম্ব বাই অতিভুজের অনুপাতকে অর্ধ জ্যা দেখালেন। দেখানোর পরে এটাকে আরবি বিজ্ঞানীরা জি ব্যাগ লিখলেন। লেখার সময় কিন্তু তারা বইতে জ ব মানে জের জবর পেশ ছাড়া লেখা হলো, যেটাকে গ্রিক বিজ্ঞানীরা এর আগে পরে জের জবর পেশ লাগানোর ফলে নাম আসলো জাই, যার বাংলা অর্থ হচ্ছে গর্ত। গর্ত মানে গহ্বর, সেখানে গহ্বর মানে সাইনাস, এই সাইনাস থেকে সাইন, এই সাইনটাই পরবর্তীতে অর্ধ জ্যা নামে পরিচিত হল। অর্ধ জ্যা তার মানে ওই অর্ধ জ্যাকেই বলা হচ্ছে সাইন। ঠিক আছে, কিন্তু সেখানে রেশিও কিন্তু ঠিক আছে। এই হচ্ছে সাইনের ইতিহাস, কিভাবে সাইন শব্দটি আসলো। আমরা এবার আসি ট্যানজেন্ট। এটা যদি লম্ব হয় এটা কিন্তু 90 ডিগ্রি, এটা যদি একটা স্পর্শক হয় এটা হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হলে তখন এইটা হচ্ছে এক্স, এটা লম্ব, এটা ভূমি। তাহলে ট্যানের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি। সেই ক্ষেত্রে ত্রিভুজ সিটিবি সমকোণী, আর সমকোণী হলে এই বি টি বাই সিবি, বিটি সিবিটা কি 1, তাহলে বিটি। আর বিটি মানে কি? বিটিটা কি বলা হচ্ছে? এটা স্পর্শক, স্পর্শকের দৈর্ঘ্য এবং স্পর্শ। সেই স্পর্শকটাকে কি বলা হচ্ছে? ট্যানজেন্ট, এর ইংরেজি শব্দ ট্যানজেন্ট। এই ট্যানজেন্টকে সংক্ষেপে ট্যান থিটা বা ট্যান এক্স, এটা যদি এক্স হয় তাহলে ট্যান এক্স, এই অ্যাঙ্গেলটা কোণ যদি থিটা হয় তাহলে ট্যান থিটা, তার মানে ট্যান এক্স নামে পরিচিত। ট্যানটা হচ্ছে স্পর্শক, স্পর্শকের দৈর্ঘ্য বা শুধু স্পর্শ।
এই হচ্ছে ট্যানের। এবার আসি আমরা এই রেখাটিকে কি রেখা বলি? সিটি। এটা একটা বৃত্তকে ছেদ করে চলে গেছে, কাজে এটা কি? ছেদক। তাহলে এই ত্রিভুজের এই অংশটা কি? অতিভুজ। তখন এটা ভূমি, এটা লম্ব। সেই ক্ষেত্রে সিটি বাই সিবি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি সিটি, অর্থাৎ সিটি বাই 1, এটা হচ্ছে সিটি। এটা কি? ছেদক। আর ছেদকের আরেক শব্দ কি? সেকেন্ড। সেকেন্ড। আর সেকেন্ডকে সংক্ষেপে প্রকাশ করা হচ্ছে সেক থিটা বা সেক এক্স। তার মানে এই যে রেখাকে ছেদ করে চলে যাচ্ছে নামও ছেদক, ছেদকের ইংরেজি হচ্ছে সেকেন্ড, সেকেন্ড থেকেই সেক আসছে। তার মানে আমরা কয়টা অনুপাত পেলাম এই একই চিত্র থেকে? এগুলো কিন্তু সবই আর্যভট্ট দেখিয়েছে। আর সেই সেকেন্ড, তার আগে গেল কি? সাইন এক্স, তার আগে ট্যান এক্স। এই তিনটে অনুপাত আমরা পেয়েছি। বাকি আছে কয়টা অনুপাত? আরো তিনটা। সেই তিনটাটা কিভাবে আসছে? আমরা জানি দুনিয়ায় বসবাস করতে গেলে বা আমাদের প্রত্যেকের পথে চলতে গেলে একজন সাথী দরকার হয়। ছোট্ট একটা বাচ্চা জন্মের পরে তার সাথে যদি তার সমবয়সী কোনো একটা খেলার সাথী যদি থাকে, তাহলে বাচ্চাটা খুব আনন্দ উপভোগ করে বা আনন্দে থাকে। আমরাও যদি একবারে নিরিবিলি বা একাকী অবস্থান করি, তাহলে আমাদের মধ্যে একাকিত্ব ভর করে। সেই ক্ষেত্রে মানসিকভাবে আমরা বিপর্যস্ত হয়ে পড়ি। আমরা মানসিকভাবে থাকি কখন, উৎফুল্ল থাকি কখন? যখন আমাদের পাশে কাউকে না কাউকে নিজের মনের কথা বা কোনো সমস্যার কথা শেয়ার করতে পারি এবং তাকে বলতে পারি বা তার কোনো পরামর্শ নিতে পারি। এগুলো কিন্তু আমাদের একটা সাথীর দরকার হয়। আর সেই সাথীটা দেখা যাচ্ছে যে আমরা এইভাবেই প্রকাশ করতে পারি যে প্রত্যেকটা জিনিসের একজন করে সাথী দরকার হয়। সেজন্য গণিতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ এক্স স্কোয়ার যদি লিখি, কিংবা বি এক্স কিংবা সি, এই যে এটা একটা বীজগণিত রাশি। আর এই বীজগণিত রাশি তিনটা পদ আছে। সেই তিনটা পদে এ এক্স স্কোয়ারের সহগ, বি এক্স এর সহগ, সি আকার, তাকে বলা হচ্ছে ধ্রুবপদ। এক্স স্কোয়ারের সহগ, তার মানে এ কে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, আর একে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্স কো। তার মানে এই কোটা যদি আমরা সংক্ষেপে ব্যবহার করি, তাহলে সেই কোএফিসিয়েন্টের কো যদি ব্যবহার করি, তাহলে এখানে কি পাই? এখানে সাইনের আগে কো যদি লাগে তাই, তাহলে কোসাইন। সাইন কোথায় থেকে ছিল? এস আই এন। তাহলে এর আগে কো লাগলে কোসাইন, টেনের আগে কো লাগলে কোট্যানজেন্ট, সেকেন্ড আগে কো লাগালে কি হবে? কোসেকেন্ড। এইভাবে আরো তিনটা অনুপাত আছে। সেই তিনটা অনুপাত এই তিনটার উপরে নির্ভর করে আমরা নিয়ে আসছি যে শুধু কো লাগালে একে সংক্ষেপে প্রকাশ করা হচ্ছে কস, কোন এক্স থাকলে এক্স, একে সংক্ষেপে প্রকাশ করা হচ্ছে কট, এক্স থাকলে এক্স, একে সংক্ষেপে প্রকাশ করা হচ্ছে কোসেক। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের এই যে 6টা অনুপাতের এটাই হিস্ট্রি দেখিয়েছি এবং এটা অবশ্যই তোমাদের একটা বোঝার জন্য সহজ হবে। তার মানে ত্রিকোণমিতিতে এমন কিছু বিষয় আসবে যে কোট্যানজেন্ট এবং ট্যানজেন্টের মধ্যে একটা সম্পর্ক আছে, সাইন এবং কোসাইনের মধ্যে সম্পর্ক আছে, সেক কোসেকের মধ্যেও
একটা সম্পর্ক আছে। আমরা ধারাবাহিকভাবে যখন দেখতে থাকব তখন একটা সময় এগুলো আমাদের সামনে আসবে। এবারে আমরা একটু দেখি চতুর্ভাগ। ত্রিকোণমিতিতে চতুর্ভাগ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই চতুর্ভাগটা কীভাবে দেখব? আমরা এই চতুর্ভাগের সাথে ত্রিকোণমিতিক কোণের জড়িত। আমরা সাইন এক্স, টেন এক্স কিংবা সেক এক্স, কোসেক এক্স, কট এক্স, কস এক্স লিখেছি। সব ক্ষেত্রে কিন্তু একটা কোণ জড়িত, আর সেই কোণটাকে বলা হচ্ছে সাধারণত ত্রিকোণমিতিক কোণ। কিন্তু তার ত্রিকোণমিতিক কোণ যখনই সামনে আসবে তখনই তোমাদের মনে পদ্মায় ভাসবে যে কোণ তো আছে, সেই কোণ তো আমরা জ্যামিতিতে পড়েছি, তাহলে কোণটা কি? আমরা কোণের ক্ষেত্রে একটা হচ্ছে জ্যামিতিক কোণ, আরেকটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ আরেকটা জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণটা তোমরা সবাই জানো, যেটা প্রাইমারি এবং হাই স্কুল, মাধ্যমিক এগুলোর ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে তোমরা দেখেছো যে যদি দুইটা রাশি, দুইটা সরলরেখা কোনো একটা বিন্দুতে সেট করে, এ বি একটা সরলরেখা, এসি একটা সরলরেখা এ বিন্দুতে সেট করছে, তাহলে এ বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়। কেমন কোণ? আমরা যদি এইটাকেও ধরি কিংবা এটাকেও ধরি, তাই সাধারণত যেটা একটু ছোট হয় সেটাকে প্রথম কোণ হিসেবে ধরে থাকি। এই বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়, সেই কোণকেই বলা হয় জ্যামিতিক কোণ। আর সেই জ্যামিতিক কোণের মধ্যে আবার আছে এসি রেখাটি যদি এ বি রেখার উপরে চলে আসে, তাহলে এসি রেখাকে এখানে মিলে গেলে তখন এই দুইটা রেখার মধ্যবর্তী কোনো জায়গা থাকে না, দুইটা একটা রেখা আরেকটা রেখার উপর সমপতিত হয়, তখন এদের মধ্যবর্তী কোণ থাকে না, কোণটা হয়ে যায় 0 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমরা বলি যে জ্যামিতিক ক্ষেত্রে, জ্যামিতিক কোণের ক্ষেত্রে সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, আর সর্বোচ্চটা কি? এখানে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30, 40, 50 এইভাবে বাড়তে বাড়তে তখন এই সোজা, তখন কি 90 ডিগ্রি সমকোণ। তখন ঠিক বিপরীত দিকে যায় এই রেখাটি, তখন সরল কোণ 180 ডিগ্রি, তারপর প্রবৃদ্ধ কোণ, তারপরে এইভাবে বাড়তে বাড়তে আবার যদি ওখানে ফিরে আসে তাহলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর পুরোটা 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এই জ্যামিতির ক্ষেত্রে কোণের পরিমাণের ক্ষেত্রে যে কন্ডিশন, সেটা হলো সর্বনিম্ন কোণ হচ্ছে 0 ডিগ্রি এবং সর্বোচ্চ কোণ 360 ডিগ্রি। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে কি? কোনো একটা কোণ উৎপন্নকারী ঘূর্ণন রেখা, আদি রেখা ও এক্স এর সাথে কোণ উৎপন্নকারী ঘূর্ণন রেখা ওপি অবস্থান করছে। এই ওপিটা যদি ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ি কাঁটার বিপরীত দিকে কিংবা দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করে, দিকে বা বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করে, সেই কোণকে বলা হবে ত্রিকোণমিতিক কোণ। আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে কোণ উৎপন্ন করে যে কোণ উৎপন্ন করে, এটা যদি থিটা হয় তাহলে দিকে কোণ উৎপন্ন করলে মাইনাস থিটা। এই থিটা হচ্ছে পজিটিভ ত্রিকোণমিতিক কোণ, আর এই মাইনাস থিটা হচ্ছে নেগেটিভ ত্রিকোণমিতিক কোণ, মানে ঋণাত্মক কোণ। তার মানে কোনো কোণ উৎপন্ন করে একটা রেখা, ঘূর্ণন মানে একটা রেখা কোনো আদি রেখার সাপেক্ষে কোনো বিন্দুকে কেন্দ্র করে যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলা হবে ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে যে কোণ উৎপন্ন হবে সেটা হবে ঋণাত্মক কোণ। এই উভয় কোণকেই কিন্তু ত্রিকোণমিতিক কোণ বলা হয়। এখন এই ধনাত্মক কোণটা এইভাবে ঘূর্ণায়মান রেখা, এখান থেকে শুরু করে ঘূর্ণায়মান রেখা যদি একবার ঘুরিয়ে আসে তাহলে কত ডিগ্রি হলো? 360 ডিগ্রি। এই রেখাটি যদি না থামিয়ে ঘুরতে আসে, না থামিয়ে যদি আরেকবার ঘুরে আসে তাহলে 360 ডিগ্রি 2 বার, আরেকবার ঘুরে আসলে 3 বার, আরেকবার 4 বার, এভাবে যদি ঘুরতে থাকে তাহলে কিন্তু কোণ উৎপন্ন হতেই থাকে। তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কোনো বৃহত্তম কোণ নাই। কিংবা এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকে, একবার ঘুরলে -360,
2 বার করলে 2 ইন্টু মাইনাস 360, 3 বার করলে 3 ইন্টু মাইনাস 360। এইভাবে যদি অটো করতে থাকে তাহলে পরে এটা বলা যায় মাইনাস মানে কি, মানগত দিক থেকে কম। তার মানে সেই ক্ষেত্রে বলা যায় যে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কোনো ক্ষুদ্রতম কোণ নাই, কোনো বৃহত্তম কোণ নাই। কিন্তু জ্যামিতিক কোণের ক্ষেত্রে মনে রাখতে হবে ক্ষুদ্রতম কোণ 0 ডিগ্রি, বৃহত্তম কোণ 360 ডিগ্রি। এই যে কোণ করে রেখা কোণ করছে, কোণ করে যদি এটা থিটা কোণ করে এই বরাবর পি ও পি রেখাটি অবস্থান করে, একটু ক্লিয়ার করি। ও এক্স এর সাথে অবস্থান করে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও পি রেখাটি থিটা কোণ করে অবস্থান করে। পি থেকে যদি ওই এক্স এর উপরে একটা লম্ব অঙ্কন করা যায় পি এম, তাহলে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। আর এই সমকোণী ত্রিভুজের 3টা অংশ, একটা ভূমি, লম্ব ও ত্রিভুজ। আমরা কিন্তু গতদিন যে 6টা অনুপাত দেখিয়েছি সেটা এই সমকোণী ত্রিভুজ থেকেই দেখিয়েছি। এই সমকোণী ত্রিভুজ থেকে এই কোণকে ব্যবহার করে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা আমি বলেছি বা দেখিয়েছি। এখন দেখা যাচ্ছে যে ও এক্সকে যদি এক্স অক্ষ এবং ও বিন্দু দিয়ে এক্স অক্ষের উপর যদি কোনো লম্ব রেখা অঙ্কন করে থাকে ওয়াই ও ওয়াই প্রাইম, এক্স ও এক্স প্রাইম চিহ্নিত করি, তাহলে এটা কিন্তু একটা অক্ষ ব্যবস্থা। যে অক্ষ ব্যবস্থাটাকে আমরা সাধারণত বলি যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বা আয়ত অক্ষ ব্যবস্থা বা কার্তেশীয় অক্ষ ব্যবস্থা। এই আয়ত অক্ষ ব্যবস্থায় এখানে এই পি ও পি রেখাটি একটা ঘরে অবস্থান করছে। দেখো এখানে দেখলে আরো ক্লিয়ার হবে। আমরা যখন এটা সমতল, এই সমতলে যখন দুইটা পরস্পর লম্বভাবে ছেদকারী রেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করছে, ও বিন্দুতে এটা পরস্পরকে ছেদ করছে, তাহলে এই সমতল থেকে 4টা সমান ভাগে ভাগ করছে, যার প্রত্যেকটি ভাগকে এক একটি চতুর্ভাগ বলে। এর মধ্যে প্রথম চতুর্ভাগটা কোনটা? এই প্রথম চতুর্ভাগটা হলো, এটা বলার আগে আমি আরেকটা জিনিস বলি, এটা কিন্তু তোমরা এই অক্ষর ব্যবস্থার সাথে পরিচিত এবং তোমরা সেই অক্ষর ব্যবস্থার সাথে সংখ্যা রেখার সাথে পরিচিত। এক্স অক্ষর একটা সংখ্যা রেখা, তেমনি ওয়াই অক্ষরেখাও একটা সংখ্যা রেখা। এই সংখ্যা রেখায় এক্স অক্ষ ও বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষের ডান পাশটাকে বলা হয় পজিটিভ সাইড আর বাম পাশটাকে বলা হয় নেগেটিভ সাইড। কারণ এদিকে যদি 1, 2, 3 হয় তাহলে এদিকে -1, -2, -3। তেমনি ওয়াই অক্ষ উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। উপরের দিকে 1, 2, 3, 4 আর নিচের দিকে -1, -2, -3। প্রিয় শিক্ষার্থী, এই যে 4টা চতুর্ভাগ, এর কোনটা প্রথম চতুর্ভাগ, কোনটা দ্বিতীয় চতুর্ভাগ, কোনটা চতুর্থ, তৃতীয় বা চতুর্থ চতুর্ভাগ, এইটার কারণে আমি এই ব্যাখ্যাটা দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে আর একটা প্রশ্ন তোমাদের মনের ভিতরে জমা হয়ে গেছে অলরেডি। সেটা কি? আমি এক্স অক্ষে ডান পাশকে পজিটিভ, বাম পাশকে নেগেটিভ, ওয়াই অক্ষের উপরে পজিটিভ, নিচে নেগেটিভ দিয়েছি। কেন দিয়েছি? তোমরা এত কষ্ট করে এই যে কলেজ সেকশনে ভর্তি হয়েছ কেন? উদ্দেশ্যটা কি? বড় অফিসার হও, বড় কর্মকর্তা হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কোনো বিশেষজ্ঞ হও, কোনো বিজ্ঞানী হও, এই সবগুলো হওয়াটার অর্থ কী? তোমরা পড়াশোনা করে তোমার লাইফের সাফল্যের শীর্ষে অবস্থান করতে চাও। শীর্ষটা কি নিচের দিকে না উপরের দিকে? আমরা বলতে শীর্ষ বোঝে কিন্তু উপরের দিকে। কোনো মানুষ যদি সামনে এসে এইভাবে নিচু হয়ে তাকিয়ে থাকে তাহলে মানুষ বলে যে ছেলেটা আছে মানসিকতা খুব নিচু, সবসময় মাথা নিচু করে থাকে। তার মানে কি? আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে মাথা সোজা করে সামনের দিকে দৃষ্টিপাত, উপরের দিকে নজর দিতে হবে। তাহলেই আমরা সফলতা পাবো এবং সাফল্যের সিঁড়ি বেয়ে শীর্ষে পৌঁছাতে পারবো।
আর সাফল্যের সিঁড়ি বেয়ে শীর্ষে পৌঁছাইতে গেলে দেখা যাচ্ছে যে তুমি কিন্তু স্বপ্ন দেখো এই যেখানে অবস্থান করো তার উপরে ওঠার, তার থেকে নিচে নামার স্বপ্ন কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ, স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ দেখে না। সেই কারণে আমরা এটা বলি যে এটা স্বাভাবিক ক্ষেত্রে রবীন্দ্র সাপেক্ষে উপরের দিকে প্লাস আর নিচের দিকে মাইনাস। আর ডান বামটা প্রত্যেকটা মানুষের জন্মগত বৈশিষ্ট্য, তার ডান দিকটা শক্তিশালী আর বাম দিকটা অপেক্ষাকৃত দুর্বল। মানে তোমার বডির সাপেক্ষে ডান দিকটা শক্তিশালী দিক এবং বাম দিকটাকে অপেক্ষাকৃত দুর্বল দিক, অর্থাৎ ডান দিকটাকে পজিটিভ দিক এবং বাম দিকটাকে নেগেটিভ দিক। এইসব কিন্তু আমাদের এই যে মানুষের প্রয়োজনে, মানুষের ভালো মন্দ, মানুষের বাস্তব বিষয় থেকেই কিন্তু এইগুলো চিহ্নিত করা হয়। যাই হোক, এটা এইভাবেই আমরা চিহ্নিত করি। এখন দেখো প্লাস আর প্লাস, কোনো মানুষ জন্মের পরে কিন্তু মাইনাসের সাথে পরিচিত হয় না। কার সাথে পরিচয় হয়? বাবার পক্ষ থেকে 5 টাকা, মামার পক্ষ থেকে 10 টাকা নিয়ে কিন্তু নিজের পকেটে যোগ করে করে দেখে দিনের শেষে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা যোগ করে কত হয়। এইভাবে যোগ করে, যোগের সাথে আগে পরিচিত। সেজন্য আমরা আবার এখানে এটাও দেখি যে এন্টি ক্লকওয়াইজ কোণ উৎপন্ন করে পজিটিভ কোণ উৎপন্ন করে প্রথম যে চতুর্ভাগে প্রবেশ করে কোনো কোণ উৎপন্নকারী রেখা, সেই হিসেবে এটিকে বলা হয় প্রথম চতুর্ভাগ। এই প্রথম চতুর্ভাগ একইভাবে যদি পরবর্তী ঘরে প্রবেশ করে তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগ, একইভাবে যদি তারপরে ঘরে প্রবেশ করে তাহলে এটা তৃতীয় চতুর্ভাগ, তারপরে যে ঘরে প্রবেশ করবে সেটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তার মানে তুমি যে ইনিশিয়াল লাইন, আদি রেখা, এক্স অক্ষরেখা ধনাত্মক প্রান্ত, এই ধনাত্মক প্রান্তের সাথে এন্টি ক্লকওয়াইজ ঘুরে যে সিরিয়াল পাবে, সেই সিরিয়ালেই আমরা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ পেয়ে থাকি। তাহলে এই চতুর্ভাগের কী সম্পর্ক? আমরা চতুর্ভাগ কেন দেখাচ্ছি? চতুর্ভাগের সাথে এই ত্রিকোণমিতিক অনুপাতের কী সম্পর্ক সেটা না হয় আমরা পরবর্তীতে দেখব এবং পরবর্তী ক্লাসে দেখব। ত্রিকোণমিতিক অনুপাতের সাথে চতুর্ভাগের কী সম্পর্ক, কোন ঘর কার সাথে জড়িত, কার সাথে রিলেটেড, এইটা আমরা পরবর্তী ক্লাসে দেখার আশাবাদ ব্যক্ত করে তোমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। আশা করি সবাই ঘরে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, সবাইকে সুস্থ রাখবে। আল্লাহ হাফেজ।